প্রেসিডেন্ট হওয়ার পর বিপাকে আছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে প্রেসিডেন্ট পদ থেকে বিদায়ের পর দারুণ কাটছে ওবামার। ক্যারিবিয়ান মস্কিটো দ্বীপে বেড়াতে গেছেন ওবামা দম্পতি, সময় কাটছে উত্তাল সাগরে কাইট সার্ফিং করে। এই 1 ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা বিশ্লেষণ নিয়ে থাকছে কাজমোহন। খেলার আনন্দ হতাশার খবর নিয়ে থাকছে অনুপম দেব। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। সিইসি শপথের আগেই পদত্যাগ দাবি বিএনপি নেতাদের, সমালোচনার ভিত্তি দেখছে না আওয়ামী লীগ। দারুল ইহসান বিশ্ববিদ্যালয় বন্ধের রায় বহাল, অরাজকতার বিরুদ্ধে হুঁশিয়ারি বলছেন অ্যাটর্নি জেনারেল। টাইগার স্কোয়াড নিয়ে সতর্ক কোহলি, হায়দ্রাবাদে ব্যাটে বলে চমক দেখতে চান মুশফিকুর রহিম। রাজনাটে বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয় ইসি নিয়ে বিএনপির ক্ষোভ। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। নতুন সিইসি কে এম নুরুল হুদার পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, সরকার লোক দেখানোর নির্বাচন কমিশন করে ক্ষমতায় টিকে থাকা ষড়যন্ত্র করছে। অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নুরুল হুদার নেতৃত্বে ইসির অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। নতুন নির্বাচন কমিশন গঠনের প্রজ্ঞাপনের একদিন পর মঙ্গলবার রাতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিএনপি। দলটির অভিযোগ, প্রধানমন্ত্রীর পছন্দে গঠিত হয়েছে নতুন ইসি। এমন একজন বিতর্কিত সাবেক সরকারি কর্মকর্তার নেতৃত্বে নির্বাচন। এর একদিন পর বুধবার টাঙ্গাইলে ছাত্রদলের এক অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, নতুন সিইসি কে এম নুরুল হুদা 1996 সালে আওয়ামী লীগ সমর্থিত জনতার মঞ্চের সঙ্গে ছিলেন। তবে নুরুল হুদা কোথায় কিভাবে জনতার মঞ্চে যুক্ত হন তা পরিষ্কার করেননি রিজভী। জেলাগুলোতেও তো আপনার জনতার মঞ্চ হয়েছে এবং সেখানেও আমলা বিদ্রোহ করা হয়েছে সে সময় এক্সিস্টিং সরকারের বিরুদ্ধে। তো যারা একবার ডিসিপ্লিন ব্রেক করে, শৃঙ্খলা ব্রেক করে, বিদ্রোহ করে, তাদের পক্ষে নিরপেক্ষভাবে কোনো কাজ করা খুব কঠিন। নুরুল হুদার নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ভোট হওয়া সম্ভব নয় বলেও দাবি করেন রুহুল কবির রিজভী। প্রধান নির্বাচন কমিশনারের অধীনে একটা অবাধ, সুষ্ঠু, সবার কাছে গ্রহণযোগ্য এবং প্রভাবমুক্ত নির্বাচন হওয়া খুব দুষ্কর, এটা হওয়া সম্ভব না। সেক্ষেত্রে আমার মনে হয় তার বিরুদ্ধে যে অভিযোগ, এটা আরও তীব্র হওয়ার আগেই আমার মনে হয় তার পদ থেকে সরে যাওয়া উচিত। অন্যদিকে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে নতুন ইসি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিএনপির আরেক নেতা শামসুজ্জামান দুদু। নির্বাচন কমিশনার হিসাবে যাকে নির্বাচিত বলে ঘোষণা করা হয়েছে, তিনি একজন বিতর্কিত ব্যক্তি। এই বিতর্কিত ব্যক্তি দিয়ে এই দেশে আগামীতে যে নির্বাচন হবে, সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে, এটা এই দেশের পাগলও বিশ্বাস করে। প্রধান নির্বাচন কমিশনার বিতর্কিত দাবি করে দুদু বলেন, এজন্য নতুন সিইসির প্রতি অনাস্থা জোরদার হচ্ছে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রীর পছন্দের নয় নতুন নির্বাচন কমিশন, জনমতের প্রতিফলন, এমন দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি নতুন ইসি নিয়ে নেতিবাচক মনোভাব দেখালেও শেষ পর্যন্ত ভোটে আসবে বলেও আশা করছেন তিনি। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি এই আশা জানিয়েছেন। রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সামনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সমাজের বিশিষ্ট নাগরিকরা ছাড়াও সব শ্রেণী পেশার মানুষ নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়েছে। এই কমিশন অবশ্যই নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। এটা প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলনই নয়, এটা হচ্ছে জনমতের প্রতিফলন। প্রত্যেকেই বলছেন যে অবয়বটা ভালো, এরপর কাজ দেখতে হবে, কাজে বৃক্ষের পরিচয় ফলে হবে। তবে আমরা আশাবাদী যে এই নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন। আগামী নির্বাচনে না এলে বিএনপির অবস্থা আরও খারাপ হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তাদের একটা মনোভাব হচ্ছে মানি না, মানব না। তাদের মনোভাব হচ্ছে আমি সালিশ মানি, তাল গাছটা হচ্ছে আমার। তবে আই এম মোর দ্যান শিওর, আই এম প্রিটি শিওর বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে।
কারণ আগামী নির্বাচনে অংশ না নিলে আজকে দুর্বল এলোমেলো বিএনপি আরও দুর্বল হবে। নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মাণের চুক্তি সইয়ের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। চীনের সিনোহাইড্রো কর্পোরেশন এই সেতু নির্মাণ করবে, এতে ব্যয় হবে প্রায় 450 কোটি টাকা। আগামী মার্চে নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হবে 2020 সালের মার্চে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের দাবি, সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারা রাখতে 5 জানুয়ারি নির্বাচন করতে হয়েছে। বিদায়ী কমিশনকে নিরপেক্ষ দাবি করে তিনি বলেছেন, ব্যক্তি স্বার্থে নয়, যা করা হয়েছে সবই দেশের জন্য। মেয়াদের শেষ দিনে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। বিকেল 2:45টায় অন্য 3 কমিশনার ও কর্মকর্তাদের নিয়ে নির্বাচন কমিশনে শেষ সংবাদ সম্মেলনে আসেন কাজী রকিবউদ্দিন আহমদ। লিখিত বক্তব্যে তিনি নির্বাচন কমিশনের গত 5 বছরের কর্মকাণ্ড তুলে ধরার শুরুতেই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছেন বলে জানান। যে আমাদের কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে সক্ষম, সেটা আমরা জাতির সামনে প্রমাণ করেছি। 5 বছরে 7,704টিরও বেশি নির্বাচন হয়েছে জানিয়ে বিদায়ী সিইসি বলেন, 4 সিটি ছাড়াও বেশ কয়েকটি সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে। 5 জানুয়ারি থেকে কেন আর ভালো নির্বাচন করা গেল না, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে রাজনৈতিক সংস্কৃতিকে দায়ী করেন কাজী রকিব। এ সময় তিনি সাংবিধানিক বাধ্যবাধকতার কথা আবারও স্মরণ করিয়ে দেন। এরকম সহিংস পরিবেশে নির্বাচন পরিচালনা করা যে কি দুষ্কর, তা খুব কম লোকই উপলব্ধি করতে পারবেন। ওই সময় নির্বাচন না হলে দেশে যে কি অসাংবিধানিক অরাজক সংকট সৃষ্টি হতো, তা আপনারা কল্পনা করতে পারবেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে কখনো কোনো চাপ নিতে হয়নি বা কারো হস্তক্ষেপও ঘটেনি জানিয়ে কাজী রকিব বলেন, ব্যক্তি নয়, দেশের স্বার্থে সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফোন কল পাইনি, কোনো চাপ পাইনি। আমরা যেটা করেছি, আমরা অত্যন্ত নিরপেক্ষভাবে করেছি। আত্মমূল্যায়নটা ঠিক না, মূল্যায়নটা এক্সটার্নাল হওয়া উচিত, বাকি লোকরা করবে। আপনারা দেখে থাকবেন, ইতিহাস তো একদিনে লেখা হয় না, ইতিহাস অনেক দিনই লিখতে হয়। অনেক কিছু থাকবে যেটা লোকে উপলব্ধি করে পরবর্তীতে, সেই মোতাবেকই ইতিহাস লেখা থাকে। কাজী রকিব কমিশনের কোনো ব্যর্থতা নেই বলেও দাবি বিদায়ী সিইসির। এই ব্যাপারে আমরা কোনো কমেন্ট করতে চাই না। নতুন কমিশনের জন্য শুভকামনা ছাড়া কোনো পরামর্শ দিতে রাজি হননি বিদায়ী সিইসি কাজী রকিবউদ্দিন আহমদ। সার্চ কমিটির মাধ্যমে গঠন করা প্রথম নির্বাচন কমিশন 5 বছরের মেয়াদ পূর্ণ করল। দায়িত্ব নেওয়ার শুরু আর শেষের সব মিলে কয়েকটি সিটি নির্বাচন ছাড়া বাকি নির্বাচনগুলো নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে কাজী রকিবউদ্দিন আহমদের কমিশন। সে কারণেই আস্থার সংকট কাটানোই নতুন নির্বাচন কমিশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আসমা মিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারিক আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে খালেদার আবেদনের শুনানি 13 ফেব্রুয়ারি। বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি বিশ্বদেব চক্রবর্তীর বেঞ্চ শুনানির এই তারিখ দিয়েছে। খালেদা জিয়া গত বৃহস্পতিবার জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের বক্তব্য না দিয়ে বিচারকের প্রতি অনাস্থা জানান। তবে আদালত তার আবেদন নাকচ করে দিয়ে সাফাই সাক্ষ্য দেওয়ার জন্য 9 ফেব্রুয়ারি তারিখ দেন। 2008 সালে রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা করে দুদক। মুক্তিযুদ্ধের সর্বনিম্ন বয়স 13 বছর নির্ধারণ করা কেন বেআইনি নয় তা জানাতে বলেছে হাইকোর্ট। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদুল্লাহর বেঞ্চ এ বিষয়ে রুল দিয়েছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চেয়ারম্যান, গাজীপুর জেলা প্রশাসক সহ 6 বিবাদীকে 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে। গাজীপুরের 3 মুক্তিযোদ্ধা গত মঙ্গলবার হাইকোর্টে মুক্তিযোদ্ধার সর্বনিম্ন বয়স নির্ধারণের বিষয়ে রিট আবেদন করেন। মুক্তিযোদ্ধাদের সর্বনিম্ন বয়স নিয়ে গত নভেম্বরে একটি প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এতে বলা হয়, মুক্তিযোদ্ধাদের সর্বনিম্ন বয়স 1971 সালের 26 মার্চ তারিখে 13 বছর হতে হবে। স্বল্পকালের প্রশিক্ষণ। রাজধানীর উত্তরায় স্কুল ছাত্র আদনান কবির হত্যা মামলায় আলোচিত ডিস্কো বয়েজ ও বিগ বস গ্যাংয়ের 8 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বাহিনীর গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ডিস্কো বয়েজ গ্রুপের প্রধান শাহরিয়ার হোসেন সাত্তারকে গ্রেপ্তারের পর তার তথ্যের ভিত্তিতে বাকি 7 জনকে আটক করা হয়। তাদের মধ্যে বিগ বস গ্রুপের প্রধান আক্তারুজ্জামান ছোটনও রয়েছেন। বাকিরা হলো শাহিনুর রহমান, রমজান মোবারক, সেলিম খান, ইব্রাহিম হোসেন সানি, মিজানুর রহমান সুমন ও জাহিদুল ইসলাম জুইস।
তাদের কাছ থেকে চাপাতি, ছুরি, লোহার রড, চেইন, কালার স্প্রে ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। উত্তরায় গত 6 জানুয়ারি কিশোরগঞ্জের কিশোরদের 2 গ্রুপের দ্বন্দ্বে খুন হয় ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আদনান কবির। এখানে জাহিদুল ইসলাম জুইস সে ওখানে ছিল এবং ঘটনাস্থলে ছিল এবং সে নিজেই মুখে কাপড় বেঁধে আঘাত করেছে এবং ডেফিনেটলি পরবর্তীতে আরো বের হয়ে আসবে যে এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত ছিল এবং অন্য কোনো কারণ এটার সঙ্গে আছে কিনা। এবার একটা বিরতি নিচ্ছি। নয়টা 18 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। দেশীয় ও আন্তর্জাতিক সংকট পেরিয়ে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ হয়েছে। সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনা আরো বলেছেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করায় রপ্তানি আয় বেড়েছে, 7 বছরে বেড়েছে রাজস্ব আয়ও। সরকার দায়িত্ব নেওয়ার সময় 5.1% প্রবৃদ্ধির হার বেড়ে হয়েছে 7.11%। এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও পরিবহন সহ ব্যক্তি খাতেও দ্রুত উন্নতি হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বেসরকারি বিনিয়োগ বাড়াতে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মহাপরিকল্পনা নিয়েছে সরকার। যা দিয়ে এতদিন ইয়াবা তৈরি হতো তা আমদানি নিষিদ্ধের সিদ্ধান্ত। ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দূরদর্শনের মাধ্যমে দেশটিতে বিটিভির অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। জাতীয় সংসদকে তিনি জানান, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময় এ বিষয়ে তার সম্মতি পাওয়া গেছে। সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পূর্বে জাতীয় পার্টির সদস্য সালমা ইসলামের প্রশ্নের উত্তরে মন্ত্রী তথ্য জানান। তথ্যমন্ত্রী বলেন, দূরদর্শন ও বিটিভির মধ্যে এই বিষয়ে সমঝোতা স্মারক সইয়ের প্রক্রিয়া চলছে। বাংলাদেশ সহ সার্কভুক্ত দেশগুলোর টেলিভিশন ভারতে সম্প্রচারের ইস্যুটি সার্ক ফোরামে তোলার উদ্যোগ চলছে বলেও জানিয়েছেন হাসানুল হক ইনু। সারা বিশ্বে আজ আলোচিত হচ্ছে। ঘোষণা সম্পর্কীয় প্রস্তাবের উপর বক্তব্য রাখতে গিয়ে ও বেসরকারি 57টি প্রকল্প সমাপ্ত। খেলাধুলার খবরের জন্য অনুপম আপনাকে চলে যাচ্ছে। কাল বহুল প্রতীক্ষিত টেস্ট খেলাটি শুরু আমরা হচ্ছে। গতকাল মেয়েদের জন্য শুভকামনা করেছিলাম, সেই শুভকামনাটি কাজে লাগেনি, তো সেটি আমরা এখন ছেলেদের জন্য লাগতে পারে, হয়তো অনেক বেশি রানেও হারতে পারতো। 67 রান কিন্তু অনেক বেশি রানই আসলে আমার মনে হচ্ছে। এখন ছেলেদের জন্য আমাদের একটু বেশি বেশি করে শুভকামনা করতে হবে। থাকা শুভকামনা তো খুব ভালো মনে হচ্ছে না, মানে ফলাফল আগের গুলো তো কাজে লেগেছে বাংলাদেশের জন্য, নিউজিল্যান্ড ছাড়া বাকিগুলো দেখা যাক এখন কেমন হয়। আমরা আরো কিছু খবর জানাবো, তবে তার একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে যে খবরগুলো জানাচ্ছি। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতা, পাকিস্তানের কাছে হারলো নারী দল। যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য এখনো দল করতে পারেনি ভারোত্তোলন ফেডারেশন। নয়টা 26-এ ফিরলাম রাত 9টায় বাংলাদেশে। টেস্ট অভিষেক যাদের বিপক্ষে, সেই ভারতের মাটিতে খেলার জন্য অপেক্ষাটা 17 বছরের। হায়দ্রাবাদের নামার আগে আবেগ উন্মাদনা দুটোই কাজ করছে। প্রতিপক্ষের ডেরায় পারফর্ম করতে মুখিয়ে টাইগাররা। বিরাট কোহলি এই টেস্টকে ঐতিহাসিক তকমা দিয়ে রেখেছেন। মুশফিকদের নিয়ে সতর্ক ভারত অধিনায়ক। দুই দলের একমাত্র টেস্ট শুরু বাংলাদেশ সময় সকাল 10টায়। রঙিন পোশাকের ক্রিকেটে ভারত বাংলাদেশ ম্যাচ রোমাঞ্চ ছড়ায়। লঙ্গার ভার্সনে দুই দলের ঢের পার্থক্য। ম্যাচ টেম্পারমেন্টে টিম ইন্ডিয়া যোজনে গিয়ে টেস্টের নাম্বার 1-এর সঙ্গে নাম্বার 9-এর দ্বৈরথ জমবে তো। আনপ্রেডিক্টেবল টিম টাইগার্স এক সেশনে ঢাকা টেস্টের ভাগ্য পক্ষে এনেছে। আবার নিউজিল্যান্ডে এক ইনিংসে 600-র কাছাকাছি স্কোর করেও করেছে হারের রেকর্ড। সেশন বাই সেশন খেলার ধৈর্যটাই যেন নেই। শক্তিশালী ভারতের বিপক্ষে 5 দিন লড়াইয়ে থাকাটাই কঠিন। এই চ্যালেঞ্জটা নিচ্ছেন মুশফিক। তাদের টেস্ট জিততে হলে কিন্তু 20টা উইকেট নিতে হবে। তো আমাদের যদি দর্শককে আমরা ইনশাআল্লাহ খুব ভালোভাবে খেলতে পারে, তাহলে হোপফুলি সেটা অনেক হার্ড হবে। হয়তো সবাই অনেক বড় রান করবে না, বাট অ্যাটলিস্ট 2-1 3জন যেই রান করবে বড়, তার সাথে যেন অন্যরা একটু হলেও অ্যাটলিস্ট 50 প্লাস বা 40 প্লাস ওদের এই রানগুলো করে, যেটা কিনা আমাদেরকে একটা ভালো ইনিংস, একটা বড় ইনিংস টোটাল করার সাহায্য করবে। নিজস্ব কন্ডিশনে অপ্রতিরোধ্য ভারত টানা 18 ম্যাচে অপরাজিত। ওদের বিশ্বসেরা ব্যাটিং লাইন আপ, আশ্বিন, জাদেজা, স্পিন ডুয়োর সঙ্গে পেস আক্রমণও বেশ কার্যকরী। তবুও বাংলাদেশকে নিয়ে সতর্ক বিরাট কোহলি। টাইগারদের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই।
ওদের দারুণ খেলোয়াড় আছে, স্কিলের কোনো সমস্যা নেই। সমস্যা হলো ওরা কম টেস্ট খেলায় আত্মবিশ্বাসে ঘাটতি আছে। ওডিআইতে ওরা সব দলকে হারিয়েছে, কারণ সেটা নিয়মিত খেলছে। ভিন্ন ফরম্যাটে আসলে মাইন্ডসেটেও ভিন্নতা দরকার। নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে টিম এফোর্টের ঘাটতি বঞ্চিত করেছে। হায়দ্রাবাদের ঐতিহাসিক মঞ্চে কোহলিদের সঙ্গে লড়াই জমাতে স্মরণীয় কিছু করতে হবে টাইগারদের। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রথমবার টেস্ট খেলতে ভারতে বাংলাদেশ 2010 নভেম্বর ওদের বিপক্ষে এই টেস্ট আঙ্গিনায় পা রেখেছিল টাইগাররা। সেদিন রোমাঞ্চ ভর করেছিল তখনকার হেড কোচ সারোয়ার ইমরানের ওপর। আবেগ ঘন অনেক মুহূর্ত ছিল প্রথম হাফ সেঞ্চুরিয়ান হাবিবুল বাশারের। শুনবো অভিষেক টেস্ট নিয়ে তাদের স্মৃতিকথা। 16 বছর আগে 10 নভেম্বর ক্রিকেটের কুলিন ফরম্যাটে যাত্রা শুরু বাংলাদেশের। ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো দুই বাঙালি অধিনায়ক নাইমুর রহমান আর সৌরভ গাঙ্গুলি টস করতে নেমেছিলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে। 2010 নভেম্বর স্মৃতির প্রেমে বন্দী। অভিষেক টেস্টে বাংলাদেশের কোচ সারোয়ার ইমরান। ভারতের বিপক্ষে ম্যাচের আগে অন্য সবার মতো রোমাঞ্চিত ছিলেন তিনিও। ফার্স্ট টেস্টের কোচ হবে এটা নিয়ে অনেক ইয়ে ছিল, তো অনুভূতিটা ছিল আমি জানতাম যে আমি কোচ হব, বিরাট একটা দায়িত্ব। সেই দায়িত্ব আসলে আমি কতটুকু পালন করতে পারছি আমি এখন বলতে পারবো না, এটা পাবলিকই বলতে পারবে। অভিষেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামের দর্শকদের অভিবাদন পেয়েছিলেন হাবিবুল বাশার। সাদা পোশাকে প্রথম ফিফটি তার ব্যাটেই। যাদের খেলা ফলো করতাম, খেলা দেখতাম সবসময় টিভিতে, তাদের সাথে টেস্ট ম্যাচ খেলতে পারবো। যদিও ওয়ানডে খেলার সৌভাগ্য হয়েছিল তার আগে, বাট টেস্ট ম্যাচ খেলবো, 5টা দিন একসাথে থাকবো, এই রোমাঞ্চে আসলে রাতটা কেটে গিয়েছিল। 17 বছরে ভারতের সাথে টেস্ট খেলা হয়েছে মোটে 8টা। হায়দ্রাবাদ টেস্টের আগে বাংলাদেশকে কখনো আমন্ত্রণ জানায়নি প্রভাবশালী বিসিসিআই। দেরিতে হলেও ভারত দর্শন হচ্ছে তামিম মুশফিকদের। এখন কিন্তু আমরা টেস্ট ক্রিকেটে অনেক এগিয়েছি। শুরুর দিকে তো আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, অনেক স্ট্রাগল করতে হয়েছে। আমাদের অত ম্যাচিংয়ে ছিল না, অত ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স ছিল না, বাট দলে কিন্তু এখন পারফরমেন্সের সংখ্যা অনেক। ভারতের বিপক্ষে টেস্ট রেকর্ড হতাশার। ওদের মাটিতে প্রথম টেস্টে দারুণ কিছু আশা করা অসম্ভব কি? আমার অ্যাটিটিউড যদি থাকে ড্র করার, আমরা আসলে জিততে পারবো না কখনো, আর ড্র করাও কঠিন হয়ে যাবে। আমরা আসলে জিতার জন্যই খেলা উচিত এবং সিচুয়েশন অনুযায়ী খেলা। প্রথমবার ভারত সফরে লেগেছে 17 বছর। সবার প্রত্যাশা পারফর্ম করেই জবাব দেবে দল। আবারও দেশের মাটিতে টাইগারদের ডেকে নেবে ভারত। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খালেদ, বিরাট কোহলি ঐতিহাসিক বলছেন, কিন্তু আমি বিভিন্ন গণমাধ্যমে দেখছি যে মুশফিকুর রহিম এটাকে আলাদাভাবে ঐতিহাসিক বলতে চাচ্ছেন না, কারণ তিনি মনে করছেন যে অন্যান্য টেস্ট ম্যাচকে বাংলাদেশ যেভাবে নেয় এই টেস্ট ম্যাচটিকেও সেইভাবেই নেওয়া উচিত। মনে হয় না এতটা আসলে একদম আলাদাভাবে না নেওয়াই হয়তো ভালো, কিন্তু আলাদাভাবে একটু নিতেই হবে। ভারতের সাথে ভারতে যে খেলা প্রথম সব দিয়ে র‍্যাঙ্কিং এ প্রথম 1 নম্বর দল, মানে নিউজিল্যান্ড একটু বলিনি আরেকটা কারণ আলাদাভাবে নেয়ার। বাংলাদেশ গত বছরে মাত্র 2টা টেস্ট খেলেছে, এবছরে মনে হয় নিউজিল্যান্ডে খেললো, নিউজিল্যান্ডের সাথে টেস্ট খেলছে বাংলাদেশ। এটাই হলো সবচেয়ে বড় কারণ আলাদাভাবে নেয়া। এটা আমার কাছে খুবই আনন্দের, কারণ গত বছর ইংল্যান্ডের সাথে ম্যাচ খেলেছিল বাংলাদেশ, দুটো ম্যাচ খেলতে পেরেছিল। তবে নিউজিল্যান্ডের সাথে পারফরম্যান্সের বিচারে কিন্তু আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ একটু আলাদাভাবে নেওয়া উচিত আর কি। খেলাটা ওই সব দলের সাথে বা নিউজিল্যান্ডের সাথে যেরকম ওই একইভাবে না নেওয়া উচিত। আর আমরা এখন নানা কারণে সর্বশেষ বিশ্বকাপে, ভারতের যে বিশ্বকাপটা হচ্ছে সেটা টি-20 ছিল, রাইট? টি-20 বিশ্বকাপে ভারতের সাথে শেষ বলে ব্যবধান রচিত হওয়ায়, বাংলাদেশের কাছে ভারতীয় একদিনের আন্তর্জাতিক দল হেরে যাওয়ায়, আসলে ভারতের সাথে যখন আমাদের ম্যাচ হয় তখন এই ব্যাপারটি এখন একটু আলাদা উত্তেজনা থাকে, আলাদা একটু উত্তেজনা। আপনি অবশ্য বলছিলেন যে উত্তেজনাটার ব্যাপারটা না ছড়ানো হয়, কিন্তু আমার কাছে মনে হয় আমি খুবই এক্সাইটেড। আমি চাই যে ভারতের কাছে কোনোভাবে যাতে মনে না হয় যে ভারত খুব ডমিনেট করলো, হারা জেতা যেরকম, আমি সেটা এবং সস্তায় উইকেট দেওয়া। কিন্তু আমি আরো ভারতের কয়েকটা গণমাধ্যমে কয়েকজনের লেখা দেখছিলাম, তারাও অনেকে বলছেন যে ভারত যেভাবে আসলে ডমিনেটিং বাংলাদেশের ক্ষেত্রে, সেক্ষেত্রে বাংলাদেশেরও আসলে বাংলাদেশ এখন এমন পর্যায়ে পৌঁছেছে খেলার দিক দিয়ে সব মিলিয়ে, টেস্ট, টি-20 এবং ওয়ানডে নিয়ে, বাংলাদেশেরও আসলে আরেকটু
জোর দেওয়া উচিত যে যাতে খেলাগুলো সমানে সমানে জোর হয়, তো আর আমরা- শুধুমাত্র জোর- একটি টেস্ট না, না। না, জোর তো আর আমরা definitely. কথা দিব না, এবং ভারতীয় পত্রপত্রিকার কথা আপনি বিশেষ করে না, ওরা আমাদের বন্ধু না। না না, কিন্তু 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 মাঝে খেলায় মাঝে বন্ধু না, না, definitely. না, মধ্যে কিন্তু পত্রপত্রিকা আরো বেশি বন্ধু না, এবং ভারত হেরে গেলে সবচেয়ে আনন্দদায়ক হয় হচ্ছে আনন্দবাজার পত্রিকা পড়া। কিন্তু মাঝে মধ্যে কিন্তু আমার বাংলাদেশে খেলার সময় আনন্দবাজার দেখলে কনফিউশন হয়, যেটা বাংলাদেশের না ভারতের। না, সেটা যখন ভারত না খেলে, যখন ভারত না না, খেলে। যখন ভারত খেলে, ভারত খেলে আমাদের আরো তাহলে কিছু খবর আছে, আমরা 1 মিনিটের একটা বিরতি নিয়ে ফিরছি আবার। টানা 2 ম্যাচে 200 পার করে এবার কোনো মতে 150 টপকেছে বাংলাদেশ নারী দল। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে 67 রানে। আগে ব্যাট করে স্কোর বোর্ডে 228 রান তোলে পাকিস্তান, জবাবে 160 রানে অল আউট হয় রুমানার দল। চ্যালেঞ্জিং টার্গেটে 2 ওপেনার বেশি দূরে এগোতে পারেননি, আস্কিং রেটের সঙ্গে মানিয়ে মিডল অর্ডারও ভরসা জোগাতে ব্যর্থ। এক প্রান্তে টিকে থাকা সানজিদা আউট হন 34 রান করে, মাঝে 41 করে হারের ব্যবধান কমিয়েছেন নিগার সুলতানা। এর আগে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান, উদ্বোধনী জুটিতে 76 রান যোগ করেন আয়েশা জাফর, নাহিদা খান। বাংলাদেশের স্পিন আক্রমণ রানের গতি আটকে রাখে, মিডল অর্ডারের দৃঢ়তায় 200 ছাড়িয়ে যায় পাকিস্তান। সর্বোচ্চ 3 উইকেট নেন রুমানা, 2টি করে উইকেট নিয়েছেন কুবরা ও সালমা। এপ্রিলের প্রথম সপ্তাহে থাইল্যান্ডে যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপ, পরের সপ্তাহে এশিয়ান চ্যাম্পিয়নশিপ। 2 টুর্নামেন্টে অংশ নেবে ভার উত্তোলন দল, অথচ এখনো দল গঠন করতে পারেনি ফেডারেশন। গত মাসে অ্যাডহক কমিটি গঠন করা হলেও দায়িত্ব বুঝে পায়নি, ফলে কাজ শুরু করতে পারছে না তারা। ফেডারেশনের অ্যাকাউন্টে আছে মাত্র 5.5 লাখ টাকা, তাই আর্থিক সংকটে দল গঠনে পিছু হচ্ছে ফেডারেশন। ভারোত্তোলন ফেডারেশনে শেষবার নির্বাচন হয়েছিল 2012 সালে। নির্বাচন না দিয়ে গত মাসে অ্যাডহক কমিটি করে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। খেলার খবর এই ছিল আমার কাছে, আরো কিছু খবর জানবো মহু এবং খালেদের কাছ থেকে। ধন্যবাদ অনুপম। সনদ বাণিজ্য আর একাধিক ক্যাম্পাস বানানো সহ নানা অনিয়মের অভিযোগে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ করতে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। আর আইন বিভাগে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কোনো সেমিস্টারে 50 জনের বেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না বলেও জানিয়েছে আদালত। বেসরকারি বিশ্ববিদ্যালয় দারুল ইহসানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব, একাধিক ক্যাম্পাস, বার কাউন্সিলে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ বন্ধ সহ বেশ কয়েকটি বিষয়ে হাইকোর্টে রিট হয়। রিটের শুনানি শেষে গত বছর হাইকোর্ট এ বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে রায় দেয়। এর বিরুদ্ধে আপিল করলে তাও খারিজ করে দেয় আপিল বিভাগ। অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম জানান, যারা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়ে অরাজক পরিস্থিতি তৈরি করছে, এ রায় তাদের জন্য একটি হুঁশিয়ারি। দারুল ইহসান তাদের কোনো রকম কার্যক্রম তারা চালাতে পারবে না। এই সরকার থেকে সনদ নিয়ে শিক্ষাকে পণ্য হিসাবে এবং সার্টিফিকেট বিক্রির একটা কেন্দ্র হিসাবে বিশ্ববিদ্যালয়গুলো যাতে আর কাজ না করতে পারে, সেই ব্যাপারে উচ্চ আদালত একটি ভূমিকা আজকে নিলেন। একটা লিমিট করে দেওয়া দরকার, সময়ের লিমিট। আইন প্রণয়নের মাধ্যমে এগুলো করা এবং বা বার কাউন্সিলের রুলসের মাধ্যমে করা যেতে পারে। এদিকে যে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে প্রতি সেমিস্টারে 50 জনের বেশি ছাত্র ভর্তি করা যাবে না বলেও রায় দিয়েছে আপিল বিভাগ। নিচের কোর্টে যারা জাজ সাহেব আছেন তারা হাইকোর্টে প্র্যাকটিস করতে পারবেন, কিন্তু নিচের কোর্টে প্র্যাকটিস করতে পারবেন না। 2 বছরের কোনো ল কোর্স থাকবে না প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে। আর যেটা বলেছেন যে ইউনিভার্সিটিগুলোর লাইসেন্স নেই সেগুলো সম্পর্কে একটা লিস্ট দিতে বলেছেন ইউজিসিকে। 40 বছরের উপরে হলে আর এনরোল হতে পারবে না। 2010 সালে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ে অনিয়মের অভিযোগ উঠলে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে সরকার। ওই কমিটির প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়টি বন্ধের সুপারিশ করা হয়েছিল। জান্নাতুল ফেরদাউস, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো খবর জানানোর আগে নিচে একটি বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছে। শহীদ মিনারে শুরু হলো সম্মিলিত সাংস্কৃতিক জোটের 21 অনুষ্ঠানমালা। রাত 9:46 আমরা ফিরে এলাম। ভাষার মাস উপলক্ষে শুরু হয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের 14 দিনের অনুষ্ঠানমালা। কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেলে আয়োজনের উদ্বোধন করেন কামাল লোহানী। 17 ফেব্রুয়ারি পর্যন্ত শহীদ মিনারে চলবে অনুষ্ঠান, এরপর 21 জানুয়ারি পর্যন্ত আয়োজন থাকবে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে। জাতীয় সঙ্গীতের সাথে শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে শুরু হলো সম্মিলিত সাংস্কৃতিক জোটের অমর 21-এর অনুষ্ঠানমালা।
শহীদ মিনার পাদদেশে বর্ষিয়ান ভাষা সৈনিক কামাল লোহানী উদ্বোধন করেন এবারের আয়োজন। এ সময় সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের দাবি জানান তিনি। প্রত্যেককে এই দায়িত্ব নিতে হবে যাতে করে প্রত্যেকটি দোকান পাট, বাড়ি ঘর, অফিস আদালত প্রত্যেক জায়গায় বাংলায় সমস্ত সাইনবোর্ড লেখা হয়। 14 দিনের এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে 200 সাংস্কৃতিক সংগঠনের 3000-এরও বেশি কর্মী। 8 থেকে 17 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার এবং 18 থেকে 21 ফেব্রুয়ারি ধানমন্ডির রবীন্দ্র সরোবর মঞ্চে অমর 21-এর অনুষ্ঠানমালা উপভোগ করতে পারবে সকলে। মৌলিক মানবিক অধিকার আমরা রক্ষা করতে চাই, মানুষে মানুষে মেলবন্ধন গড়ে করতে চাই এবং মানুষকে কোনো ধর্মের নামে, জাতির নামে বিভক্ত করতে চাই না। যা কিছু মানবতাকে ঢেকে দেয়, যা কিছু মনুষ্যত্বকে দূরে ঠেলে দেয়, সকল সেই অপতৎপরতাকে রুখে দাঁড়াবার সময় আজ। সে কারণেই আমরা বলি আমাদের কথা, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। 21-এর চেতনায় প্রতিদিন বিকেল 4টায় শুরু হবে সাংস্কৃতিক আয়োজন। আয়োজকরা এবারও সকলকে আহ্বান করেছেন পরিবারের শিশুদের সাথে আনতে। তাবিনা শবনম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইসি নিয়ে বিএনপির ক্ষোভ, এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি। সাকিব বলেছেন, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিএনপিকে অবশ্যই এই নির্বাচন কমিশনের অধীনেই ভোটে আসতে হবে। ফরহাদ বলছেন, এটা নির্বাচন কমিশন নয়, নির্ধারিত কমিশনের মাধ্যমে জনমতের প্রতিফলন না ঘটার সম্ভাবনা বেশি। মামুন বলছেন, নির্বাচন কমিশন কাকে বসালে তারা নিরপেক্ষ বলবে। জসিম বলছেন, আওয়ামী লীগ ও বিএনপি পরস্পর তাদের কাজের বিরোধিতা করে, ইসিও এর ব্যতিক্রম নয়। সুমন বলছেন, যেমন হোক বিএনপিকে বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে হবে। আমিন বলছেন, প্রধান নির্বাচন কমিশনের কোনো দলের হতে পারে না, তাকে অবশ্যই দলমতের ঊর্ধ্বে উঠতে হবে। শাহিনুর বলছেন, আমাদের দেশের নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর ভাগ্য নির্ধারণ করে। রেজা বলছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই, তবে ইসিকে রাজনৈতিকভাবে সর্বসম্মত হতে হবে। নীলা বলছেন, নতুন নির্বাচন কমিশনকে না মানলে 2014 সালের মতো ভুল করবে বিএনপি। তারেক বলছেন, বিএনপির উচিত বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে নির্বাচন কমিশনকে সহায়তা করা। আমি অবশ্যই একটু ভিন্ন মত পোষণ করি। আমি মনে করি না যে বিএনপি নির্বাচনে না আসার কোনো উপায় নেই। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে বিএনপিকে নির্বাচন করতে হবে, এটা আমি বিশ্বাস করি না। আমার মনে হয় যে বিএনপি ইচ্ছা করলে নির্বাচন কমিশন নির্বাচনে না এসেও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে, এবং বিএনপি যদি মনে হয় নির্বাচন কমিশন ভালো না, তাদের নির্বাচনে না আসাই উচিত। অস্তিত্ব হয়তো টিকিয়ে রাখতে পারবে, কিন্তু আওয়ামী লীগ অ্যাকচুয়ালি সেটা সুযোগটা আবারও পাবে না। সেভাবে টিকিয়ে রাখবে মানে, কারণ এবারে তো বিএনপি অনেক চাপের মুখে আছে। যেটা বলতেছে যে মানে ওই যে তাদের নিবন্ধন থাকবে না আরপি অনুসরণে, সেইগুলি নিবন্ধন বা থাকা না থাকা দিয়ে কিছু যায় আসে না আসলে। কিন্তু জামায়াত কিন্তু নিবন্ধন না থাকায় অনেক ঝামেলাতেই আছে। না, জামায়াত নিবন্ধন না থাকে কি ঝামেলা আছে? বিএনপি সারাক্ষণ তাদের সাথে বসে বসে বৈঠক করে, তারা বিভিন্ন নির্বাচনী যদি করবে না তাহলে আর নিবন্ধন দিয়ে কি করবে? নির্বাচনী যদি না করবে তাহলে মনে হয় বিএনপি, আমার মনে হচ্ছে বিএনপি হয়তো নির্বাচনে আসবে এবার, কারণ সেভাবেই তারা বলে আসছিল এতদিন। আমার মনে হয় না যে বিএনপি নির্বাচনে আসবে। আমি এখনো মনে করি যে বিএনপি নির্বাচনে আসতে হলে বিএনপি চাইবে যে কোনো একটি নির্বাচনকালীন সরকার তাদের কথা মতো কোনো একটা কিছু প্রতিষ্ঠিত হোক। সরকার এই অবস্থায় থেকে এইভাবে বিএনপি নির্বাচনে আসবে বলে মনে হয়। আমরা কি আবার তাহলে একটা সহিংসতার গন্ধ পাচ্ছি? না, সহিংসতা না, বিএনপি কোনো গন্ধ পাওয়ার দরকার নেই, বিএনপি অহিংসভাবে নির্বাচনে আসবে না। যাই হোক, দর্শকদের অনেক ধন্যবাদ আপনাদের মতামতের জন্য। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প যখন টুইট আর নির্বাহী আদেশ সই করতে ব্যস্ত, তখন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে দারুণ সময়। বন্ধু রিচার্ডের ক্যারিবীয় মস্কিটো দ্বীপে অবকাশ যাপন করছে ওবামা দম্পতি। সময় কাটছে উত্তাল সমুদ্রে কাইট সার্ফিং করে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উত্তাল সাগরে কাইট সার্ফিং করছেন যেই ব্যক্তি, তিনি আর কেউ নন, স্বয়ং বারাক ওবামা। মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব ছেড়ে বেশ ফুরফুরে মেজাজেই আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। সার্ফিং করে সময় কাটাচ্ছেন বহুজাতিক প্রতিষ্ঠান ভার্জিন গ্রুপের স্বত্বাধিকারী রিচার্ড ব্রেনসনের মস্কিটো দ্বীপে। সাথে রয়েছেন স্ত্রী মিশেল ওবামাও। তবে শুধু কাইট সার্ফিং শিখেই ক্ষান্ত থাকেননি ওবামা। ফয়েল বোর্ড সার্ফার বন্ধু ব্রেনসনকে ছুড়ে দিয়েছেন চ্যালেঞ্জ। 100 মিটারের এই চ্যালেঞ্জে বন্ধুকে বেশ নাকানি চুবানি খাইয়েছেন সাবেক প্রেসিডেন্ট। 50 মিটার যেতে না যেতেই ধনকুবের রিচার্ড পানিতে হাবুডুবু। তবে 100 মিটার নির্দ্বিধায় সার্ভ করেছেন ওবামা। চ্যালেঞ্জে জয়ী বন্ধুকে অভিনন্দন জানাতে ভুলেননি রিচার্ডও। ওয়াসিক সাজ্জাদ,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত 9টায় বাংলাদেশে আয়োজনে।